শিক্ষার্থীরা, গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ অনলাইন ক্লাসে স্বাগতম তোমাদেরকে। আশা করি তোমরা ভালো আছো। আজকের আমি অধ্যায় 11 বিষয়ে একটু কথা বলতে চাচ্ছি। অধ্যায় 11টা হচ্ছে ব্যবসায়ের নৈতিকতা, সামাজিক দায়বদ্ধতা। এখানে তোমাদের পরীক্ষাতে এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন থাকে, আর এমসিকিউতে সম্ভব একটা বা দুটো প্রশ্ন, অনেক সময় দুটোও থাকে না, অনেক সময় একটা প্রশ্নই থাকে। তবে এই পোর্শনের অ্যান্সার করাটা সোজা, বা দেখা যাচ্ছে যে এই অধ্যায়ের প্রশ্ন আসলে চাইলে তুমি কোনো কারণে যদি অন্য কোনো অধ্যায়ের প্রশ্ন কমন না পড়ে, বা মনে করো যে লিখতে গেলে নাম্বার কম পেতে পারো, সেক্ষেত্রে এই অধ্যায় থেকে অ্যান্সার করাটা অনেকটাই সেফ, কারণ চাইলে তুমি বানিয়ে লিখতে পারবে। তো চলো আগে চ্যাপ্টারটা একটু রিভিউ করে নেই বই থেকে। এরপরে হচ্ছে আমি টেস্ট পেপার থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনের কথা বলবো, বা এমসিকিউ ছোট প্রশ্নের বলবো, যেগুলো তোমার সাধারণত এই চ্যাপ্টার থেকে এসে থাকে। তাহলে শুরু করা যাক। অবশ্যই বইটার সাথে নিয়ে বসবে। ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা। এখানে ব্যবসায়ের নৈতিকতা বা সামাজিক দায়বদ্ধতা হচ্ছে সমাজের প্রতি তোমার যে দায়বদ্ধতা ব্যবসায়ী হিসাবে, আর নৈতিকতা হচ্ছে যে তোমার একজন ব্যবসায়ী হিসেবে তোমার কোনটি করা উচিত, কোনটি করা উচিত না, কোনটি সমাজের জন্য ভালো, কোন কাজটি ভালো, কোনটি মন্দ, এই যে জ্ঞান, একেই বলা হচ্ছে ব্যবসায়িক নৈতিকতা। মূল্যবোধ ও নৈতিকতা শব্দটি আসলে একই সাথে জড়িত। মূল্যবোধ বলতে বোঝায় যে তোমার যে আচরণ, তোমার যে জ্ঞানবোধ, এগুলো যদি মানুষের কাছে অনুকরণীয় হয়, মানে মানুষ যদি তোমাকে অনুকরণ করতে পছন্দ করে, তাহলে বুঝতে হবে যে তোমার মূল্যবোধ অনেকটাই শক্তিশালী। বা এই যে জ্ঞানবোধ বা আচরণবোধ যেটা মানুষের কাছে অনুকরণীয়, একেই বলা হয় মূল্যবোধ। ঠিক আছে? আর মূল্যবোধ ও নৈতিকতা একে অপরের সাথে জড়িত, কারণ তোমার ভিতরে যখন অনুকরণীয় জ্ঞানবোধ বা আচরণবোধ যখন তোমার ভেতরে থাকবে, তখন অবশ্যই তুমি খুব ভালোভাবে আইডেন্টিফাই করতে পারবে যে কোনটা ভালো, কোনটা মন্দ, আর কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয়। তাহলে এই যে উচিত অনুচিতের যে পার্থক্যটা, এটা বোঝার যে ক্ষমতা, সেটা তোমার যে জ্ঞানবোধ বা তোমার আচরণবোধের মাধ্যমেই প্রতিফলিত হয়। তাই বলা হয়ে থাকে মূল্যবোধ এবং নৈতিকতা আসলে একে অপরের সাথে জড়িত বা অবিচ্ছেদ্য, এদেরকে আলাদা করা যায় না। নৈতিকতা শব্দটি কমন প্রশ্ন যে কোন দেশের শব্দ থেকে এসেছে। এটা হচ্ছে গ্রিক একটি শব্দ, সেটা হচ্ছে ইথস থেকে নৈতিকতা শব্দে বা এথিক্সের উৎপত্তি হয়েছে। এর অর্থ কি? মানব আচরণের মানদণ্ড। এই অংশটা একদম খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, যে ইথস শব্দটি কোথা থেকে এসেছে, অথবা এথিক্স শব্দটি কোন শব্দ থেকে উদ্ভব হয়েছে, আবার ইথস শব্দের অর্থ কি, এইগুলো হচ্ছে কমন প্রশ্ন। তাই ভোলা যাবে না, গ্রিক শব্দ ইথস, আর এর অর্থ হচ্ছে মানব আচরণের মানদণ্ড। ব্যবসায়ের নৈতিকতার ক্ষেত্রে বলা হচ্ছে যে একটি ব্যবসায়ের মানে একজন ব্যবসায়ী হিসেবে তোমার যে মূল্যবোধ, নৈতিক মূল্যবোধ, বা তোমার যে ভালো মন্দের যে জ্ঞান, তুমি কোনটি অন্যায় হচ্ছে, কোনটি ন্যায় হচ্ছে, এই যে তোমার ভেতরে যে ধারণাটা, এটাকেই বলা হচ্ছে ব্যবসায়ের নৈতিকতা। ব্যবসায় যেহেতু একটি সামাজিক প্রতিষ্ঠান, তাই সমাজের বিভিন্ন পক্ষের প্রতি একটা দায়বদ্ধতা কিন্তু থেকেই যায়। সেটা হতে পারে সমাজের ক্রেতা বা ভোক্তার প্রতি, সমাজের জনগণের প্রতি, তোমার শ্রমিক কর্মচারীদের প্রতি, সরকারের প্রতি, এবং অন্যান্য আরও যে বাহ্যিক পক্ষগুলো ব্যবসায়ের সাথে জড়িত থাকে, তাদের প্রতি একটা দায়বদ্ধতা থাকে। একজন ব্যবসায়ের নৈতিকতা বলতে কি বুঝি, বা তার কি গুণগুলো থাকা উচিত, মানে ব্যবসায়ের ক্ষেত্রে নৈতিকতাগুলো আসলে কি? যেমন সততা বজায় রাখা, ক্ষতিকর পণ্য উৎপাদন ও বিপণন না করা, গ্রাহকদের সাথে প্রতারণা না করা, মেয়াদ উত্তীর্ণ পণ্যদ্রব্য বিক্রি না করা, কৃত্রিম সংকট সৃষ্টি না করা, বিভিন্ন ব্যবসায়িক ও শিল্প আইন মেনে চলা, পরিবেশের ক্ষতি সাধন না করা, জনকল্যাণে অবদান রাখা, এগুলো সব হচ্ছে ব্যবসায়িক নৈতিকতা। ব্যবসায়িক মূল্যবোধ ও নৈতিকতার প্রয়োজনীয়তা কেন, মানে কেন প্রয়োজন এই নৈতিকতা বা মূল্যবোধ? অবশ্যই প্রয়োজন, কারণ মানুষ হিসেবে আমরা সৃষ্টির সেরা জীব, তাই আমাদের কাছ থেকে খারাপ আচরণ এটা আসলে গ্রহণযোগ্য নয়। অনৈতিক আচরণ, অনৈতিক কার্যকলাপ, এগুলো আসলে মানুষের কাছ থেকে কাম্য নয়, কারণ সৃষ্টির সেরা জীব যে, তার কাছ থেকে নিশ্চয়ই খারাপ কিছুটা আশা করা যায় না। ব্যবসায়ী এরপরে হচ্ছে দেখা যাচ্ছে যে এই নৈতিকতার বিষয়টা আরও বেশি জরুরি, কারণ হচ্ছে আমি যদি ব্যবসায়ী হিসাবে আজকের অনৈতিক কাজ করি, একদিন আমিও এই অনৈতিকতার কারণে কী করব, ক্ষতিগ্রস্ত হব, কারণ আমাকেও তো বাজার থেকেই পণ্য ক্রয় করে বা সংগ্রহ করে জীবন ধারণ করতে হয়। তাই আমার মতো যদি অন্য ব্যবসায়ী আজকের অনৈতিক কাজ করে,
এবং আমি দেখা গেল তার কাছ থেকে কোনো পণ্য কিনলাম, কিন্তু সেই পণ্য কিনে কিন্তু ক্ষতিগ্রস্ত আমি বা আমার পরিবারের লোকজনই হবে। তাহলে ব্যবসায়ীও যেহেতু প্রস্তুতকৃত বা সরবরাহকৃত পণ্য সেবা বিক্রয় করে জীবন ধারণ করে, তাদের হচ্ছে তাদেরকেও আবার কি করতে হয়, জীবন ধারণের জন্য বাইরে থেকে কিনতে হয়। তাহলে এই বিষয়গুলো একে অপরের সাথে জড়িত। আমি আজকে ব্যবসায়ী হিসেবে অন্যকে ঠকাবো, কালকে আমি আরেকজন ব্যবসায়ীর কাছ থেকে নিজে ঠকবো। তো এর জন্য আসলে নৈতিকতা, মূল্যবোধটা আসলে খুব জরুরি। তারপরে ভেজাল খাবারের এই যে ছড়াছড়ি, যা খেয়ে মানুষ কঠিন কঠিন রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। তো যদি নৈতিকভাবে ব্যবসায়ীরা প্রত্যেকেই নৈতিকতা সুলভ আচরণ করে, তাহলে সেক্ষেত্রে এই ভেজালের বিরুদ্ধে একটা শক্ত অবস্থান নেওয়া যাবে এবং দেখা যাচ্ছে মানুষ অনেক ধরনের অসুখ বিসুখ থেকে রক্ষা পাবে। তারপরে ওষুধপত্রে যে ভেজাল মেশানো হয়, এই ভেজাল ওষুধ খেয়ে, মেয়াদ উত্তীর্ণ ওষুধ খেয়ে অনেক মানুষ মারা যাচ্ছে, অনেক মানুষ এফেক্টেড হচ্ছে, সাফার করছে। তো এই জিনিসগুলো আসলে নৈতিকতা যদি থাকে, তাহলে এই নৈতিক আচরণ যদি মানুষ কী করতে পারে, অনুশীলন করতে পারে, সেক্ষেত্রে এই ধরনের ক্ষতি থেকে আমরা রক্ষা পেতে পারি। তারপরে হচ্ছে যেহেতু ব্যবসায় সামাজিক প্রতিষ্ঠান, তাই সমাজের ভালো মন্দ দেখাটাও ব্যবসায়ের জন্য জরুরি। এর জন্য নৈতিকতা প্রয়োজন। সামাজিক দায়িত্ব পালন করতে হয়। তারপরে হচ্ছে ব্যবসার ক্ষেত্রে সাধারণ নীতিমালা, যে আইন কানুন আছে একটা ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে, সেগুলোও কিন্তু সুষ্ঠুভাবে, সুন্দরভাবে ফলো করতে হয়। এবং এর জন্য কিন্তু আসলে নৈতিকতা দরকার। তোমার ভিতরে যদি টেন্ডেন্সি থাকে তুমি সবসময় আইন ভঙ্গ করবে, সেটা কিন্তু আলটিমেটলি কখনো ভালো রেজাল্ট নিয়ে আসবে না। আর তুমি যখন নিয়ম নীতি মেনে ব্যবসা করবে, আইন কানুন মেনে ব্যবসা করবে, তোমার কিন্তু অবশ্যই সেই ব্যবসায় কী হবে, সফলতা আসবে। আর আর্থিকভাবে তুমি অনৈতিক কাজ করে আর্থিকভাবে লাভবান হতে পারো, কিন্তু সেটা স্বল্প সময়ের জন্য। তুমি একটা না একটা সময় গিয়ে এর পরিণাম কি হবে, ধ্বংসাত্মক পরিণাম বয়ে আসবে। আর অনৈতিক কাজ করে যারা, এটা কিন্তু তুমি খুব বেশি দিন চাপা রাখতে পারবে না। তুমি ক্রমাগত খারাপ পণ্য মানুষকে দিয়ে যাচ্ছ, তুমি কতদিন এটা চেপে রাখবে, গোপন করবে, পারবে না। একটা না একটা সময় মানুষ বুঝতে পারবে তোমার প্রোডাক্ট ভালো না, তখন তোমাকে মানুষ কী করবে, ঘৃণা করবে। এবং এই যে যারা ব্যবসায়ী, যারা অনৈতিক কার্যকলাপে লিপ্ত, তাদেরকে কিন্তু আসলে আমরা কি সমাজে কোনো সম্মান বা শ্রদ্ধার জায়গায় তারা যেতে পারে না। এবং যার ফলে দেখা যাচ্ছে কি হচ্ছে, যে তাদেরকে মানুষ ঘৃণা করছে। তাহলে এটা হচ্ছে এই কারণেই বলা হয় যে নৈতিকতা বা মূল্যবোধ খুব গুরুত্বপূর্ণ ব্যবসায়ের জন্য। এরপরে আসি আমরা ব্যবসায় সামাজিক দায়বদ্ধতার ধারণা বা এর গুরুত্বটা আসলে কি। ব্যবসায় সামাজিক দায়বদ্ধতা বলতে আসলে বোঝা যায় যে মুনাফা অর্জনের পাশাপাশি সমাজের জন্য যখন মঙ্গলময় এবং কিছু কল্যাণমূলক কাজ করা হয়, তখন তাকে সামাজিক দায়বদ্ধতা বলা হয়। আমরা জানি ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন, কিন্তু শুধুমাত্র একটা ব্যবসায় প্রতিষ্ঠান যদি মুনাফা অর্জনের সাথে জড়িত থাকে বা মুনাফা নিয়েই সারাক্ষণ চিন্তা করতে থাকে, তাহলে কিন্তু সেটা আলটিমেটলি কখনোই দীর্ঘমেয়াদে সফল হতে পারবে না। সমাজের প্রতি দায়বদ্ধতা থাকতে হবে, সমাজের প্রতিও কিছু জবাবদিহিতা থাকা উচিত। তাই সমাজের জন্য কিছু কল্যাণকর কাজ, কিছু জনকল্যাণমূলক কাজ যখন করা হয়, তখন স্বাভাবিকভাবেই সেটা ব্যবসায়ের জন্য একটা সুফল বয়ে আনে। এখানে দেখো একটা কেস স্টাডি দিয়েছে যে আবুল কাশেম একজন বুদ্ধিমান, সাহসী, বিশ্বস্ত এবং সৎ যুবক। পাড়ার যে কোনো সামাজিক অনুষ্ঠান আয়োজন করার ক্ষেত্রে তার ভূমিকা থাকে। স্কুলে পড়াশোনা করার মাঝে মাঝে একটি ফার্মেসিতে যাতায়াত করত। কোনো কোনো সময় ফার্মেসির মালিককে কাজে সাহায্য করত। এতে সে ফার্মেসি ব্যবসায় সম্পর্কে কিছু অভিজ্ঞতা সঞ্চয় করে। এসএসসি পাশ করার পর আর পড়াশোনা করতে না পেরে তার মায়ের কিছু অলংকার বিক্রি করে পুঁজি সংগ্রহ করে একটি ছোট্ট ফার্মেসি স্থাপন করেন। ছোটবেলায় বাবার কাছে শুনেছিলেন মানুষকে ঠকাবে না, কেউ পরামর্শ চাইলে সৎ পরামর্শ দেবে এবং কখনো মিথ্যে বলবে না, গুরুজনকে শ্রদ্ধা করবে, অসহায়কে সাহায্য করবে। আবুল কাশেম ব্যবসা পরিচালনার ক্ষেত্রে নৈতিকতা অনুসরণ করতেন। কোনো ব্যক্তি ভালো ডাক্তারের ঠিকানা সম্পর্কে পরামর্শ চাইলে তিনি নাম বলে দিতেন, সৎ পরামর্শ দিতেন। অনেক জটিল রোগে আক্রান্ত রোগী তার পরামর্শে ভালো ডাক্তারের চিকিৎসা নিয়ে উপকৃত হয়েছে। এছাড়াও তিনি সর্বদা খাঁটি ঔষধ বিক্রি করেন, অতি লাভের জন্য বেশি দামে বা নকল ওষুধ বিক্রি করতেন না। এসব কারণে অচিরেই তার মুনাফা বৃদ্ধি পায় এবং সমাজে তিনি একজন সৎ ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করেন। পাশাপাশি তার ব্যবসায় সমৃদ্ধিও লাভ করে। তাহলে এটা গেল আবুল কাশেমের কথা। একসময় তার ছেলে আব্দুর রহমান ফার্মেসির দায়িত্ব গ্রহণ করেন, কিন্তু তিনি কি করলেন, অতি লোভের আশায় নকল ঔষধ বিক্রি করা শুরু করেন এবং তার দোকান থেকে ঔষধ কিনে অনেকেরই স্বাস্থ্যের ক্ষতি হয়েছে। নকল ঔষধ বিক্রি করায় অল্প সময়ের ভিতরে সে অসৎ ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করে এবং ধীরে ধীরে ব্যবসায়ের সুনামহানি ঘটে ও ব্যবসায়ের বিলুপ্তি ঘটে।
তার মানে ব্যবসাটা বন্ধ হয়ে যায়। তাহলে এই যে দেখো তাদের মধ্যে এক বাবার আচরণ এবং ছেলের আচরণের মধ্যে কতটা পার্থক্য, যে বাবা ছোট থেকে শুরু করে একটা ব্যবসাকে দাঁড় করিয়েছে শক্ত শক্ত পর্যায়ে, ছেলে এসে সেই ব্যবসাটাকে ধ্বংস করে দিল, মানে পুরো বিলুপ্তি হয়ে গেল, ব্যবসাটা কোনো অস্তিত্ব আর থাকলো না। এটা একমাত্র কারণ হচ্ছে যে ব্যবসার প্রতি যে একজন ব্যবসায়ী হিসাবে বা ব্যবসার প্রতি সমাজের অন্য মানুষের প্রতি জনগণের প্রতি যে দায়বদ্ধতা বা নৈতিক আচরণ অনুসরণ করা উচিত ছিল সেটা আব্দুর রহমান করতে পারেনি, এই কারণে ব্যবসাটা বন্ধ হয়ে গেল। আচ্ছা, এখানে এই চ্যাপ্টার থেকে যে অংশটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিভিন্ন পক্ষের প্রতি ব্যবসায়ের যে সামাজিক দায়িত্ব বা দায়বদ্ধতা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এমসিকিউ কোশ্চেনেও এখান থেকে প্রশ্ন থাকে, আবার সিকিউতেও এই জায়গা থেকে প্রশ্ন আসে। যেমন রাষ্ট্রের প্রতি একজন ব্যবসায়ীর দায়বদ্ধতা কি, যে সরকারকে নিয়মিত কর ও রাজস্ব প্রদান করা, সরকারের নিয়মনীতি যথাযথভাবে পালন করা, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখা, এগুলো হচ্ছে কি ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতার ভেতরে পড়ছে। সামাজিক দায়বদ্ধতা বলতে স্পেসিফিক যদি বলো এগুলো সামাজিক দায়বদ্ধতাই, কিন্তু স্পেসিফিক যদি প্রশ্ন আসে যে কোন পক্ষের প্রতি দায়বদ্ধতা, তাহলে সেটা হবে রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা। তাহলে রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতার মধ্যে কি কি আসছে? সরকারকে নিয়মিত কর প্রদান করা, রাজস্ব প্রদান করা, সরকারের নিয়মনীতি যথাযথভাবে ফলো করা বা অনুসরণ করা, কর্মসংস্থান সৃষ্টি করা এবং অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখা। এরপর সমাজের প্রতি দায়বদ্ধতা বা সমাজ ব্যবস্থা, আমি যেখানে বাস করি সে আমার আশেপাশে সব কিছু নিয়েই সমাজ, তো সেই সমাজের প্রতিও একটা দায়বদ্ধতা থেকে যায়, যে সমাজের প্রয়োজন মাফিক মানসম্মত পণ্য উৎপাদন ও সরবরাহ করা, কর্মসংস্থানের সৃষ্টি করা, বিভিন্ন জনহিতকর কাজে সাহায্য করা, তারপরে জাতীয় দুর্যোগে জনগণের পাশে দাঁড়ানো, পরিবেশ দূষণ থেকে এলাকাকে রক্ষা করা, পণ্যের মজুতদারি না করা, এগুলো সবই হচ্ছে সমাজের প্রতি দায়বদ্ধতার মধ্যে অন্তর্ভুক্ত। এরপরে একজন ব্যবসায়ী হিসেবে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, যে ক্রেতা ও ভোক্তাদের প্রতি কী কী দায়বদ্ধতা রয়েছে, যে পণ্যের বাজার স্থিতিশীল রাখা, মানসম্মত পণ্য সরবরাহ করা, পণ্য সামগ্রী প্রাপ্তি সহজতর করা, পণ্য ও বাজার সংক্রান্ত বিভিন্ন তথ্য সরবরাহ করা। হয়তো আসতে পারে যে পণ্যের বাজার স্থিতিশীল রাখা এটা কোন পক্ষের প্রতি দায়বদ্ধতা, উত্তর হবে ক্রেতা ও ভোক্তাদের প্রতি দায়বদ্ধতা। আর শ্রমিক কর্মচারীদের প্রতি দায়বদ্ধতার ক্ষেত্রে আছে যে উপযুক্ত পারিশ্রমিক ও আর্থিক সুবিধা দান করা, চাকরির নিরাপত্তা বিধান করা, কাজের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা, প্রশিক্ষণ ও পদোন্নতির ব্যবস্থা করা, বাসস্থান ও চিকিৎসার ব্যবস্থা করা, এগুলো সবই হচ্ছে শ্রমিক কর্মচারীদের প্রতি দায়বদ্ধতা। আর এই যে দায়বদ্ধতামূলক কাজকর্ম এগুলো অনেক প্রতিষ্ঠানই ফলো করছে, অনেক প্রতিষ্ঠানই এই সামাজিক দায়বদ্ধতার বিষয়টাকে খুব গুরুত্ব সহকারে দেখে। তার মধ্যে আছে মোবাইল কোম্পানিগুলো যেগুলো আছে টেলিকমিউনিকেশন সেক্টরে, ডাচ বাংলা, তারপর বিভিন্ন ব্যাংকগুলো যেগুলো আছে, এরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই সমাজের উন্নয়নের ক্ষেত্রে। যেমন গ্রামীণ ফোন, টেলিটক, বাংলালিংক, সিটিসেল, এয়ারটেল, এরা কী করছে, দারিদ্র্য বিমোচন, মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনার খরচ বহন করা, তারপর স্কলারশিপ দেওয়া, খেলাধুলার উন্নয়নে সাহায্য করা, এগুলো এরা করে যাচ্ছে। আবার বিভিন্ন ব্যাংক আছে যেমন ডাচ বাংলা ব্যাংক, প্রাইম ব্যাংক, ইসলামী ব্যাংক, এরা সবাইও কিন্তু এই একই কাজই করছে, যে দারিদ্র্য বিমোচনে যেমন সহায়তা করছে তেমনি মেধাবী ছাত্রছাত্রীদের উন্নয়ন, সামাজিক উন্নয়ন, তারপর স্কলারশিপ দিয়ে মেধাবীদের উন্নয়ন করা, এগুলোতে খেলাধুলার ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এরপরে আরেকটা বিষয় যেটা এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে পরিবেশ দূষণ ও ব্যবসায়ের সাথে পরিবেশ দূষণের যে সম্পর্কটা। আচ্ছা, পরিবেশ দূষণ একটা কমন প্রশ্ন এখান থেকে। শিল্প উন্নয়নের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি, পরিবেশ দূষণ। এখন প্রশ্ন আসতে পারে, 2 মার্কের প্রশ্নে আসলো যে শিল্প উন্নয়নের সবচেয়ে বড় সমস্যা কোনটি, ব্যাখ্যা করো। তখন অ্যান্সারটা লিখতে হবে এভাবে, যে শিল্প উন্নয়নের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পরিবেশ দূষণ, এবং এটাকে ব্যাখ্যা করতে হলে তোমাকে ব্যাখ্যাটাকে এমনভাবে দাঁড় করাতে হবে যে আমরা জানি শিল্প উন্নয়নের ফলে দেশে প্রতিনিয়ত নতুন নতুন শিল্প কলকারখানা তৈরি হচ্ছে, যার ফলে কি হচ্ছে, এই যে শিল্পের বর্জ্য পদার্থ, তরল বর্জ্যগুলো সব নদী নালায় গিয়ে নদী নালা পানি দূষিত করছে, কলকারখানা থেকে নির্গত ধোঁয়া বায়ুকে দূষিত করছে, বিভিন্ন যন্ত্রপাতির আওয়াজ শব্দকে দূষণ করছে। তারপরে হচ্ছে তোমার এই শিল্প কারখানাগুলো পাহাড় কেটে গাছপালা ধ্বংস করে দিয়ে এই শিল্প কারখানাগুলো তৈরি করা হচ্ছে। তো এই কারণে বলতে পারি যে শিল্প উন্নয়নের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পরিবেশ দূষণ। কারণ শিল্পের উন্নয়ন হচ্ছে, নতুন নতুন শিল্প কারখানা তৈরি হচ্ছে, বড় শিল্প
বর্তমানে যে শিল্প কারখানাগুলো আছে সেগুলো যখন আরও সম্প্রসারণ করা হচ্ছে এবং তার সাথে যখন আরও নতুন শিল্প কারখানা তৈরি করা হচ্ছে, তাতে কি হচ্ছে, পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব পড়ছে। কিভাবে প্রভাব পড়ছে? যে তরল বর্জ্য নদীর পানিকে, নদী নালা খাল বিলের পানিকে দূষিত করছে, তারপরে কালো ধোঁয়া, কলকারখানার কালো ধোঁয়া বায়ুকে দূষিত করছে, কলকারখানার যন্ত্রপাতির আওয়াজ, জেনারেটরের আওয়াজ, এগুলো কি করছে, শব্দকে দূষণ করছে। তারপরে হচ্ছে যত নতুন শিল্প কারখানা গড়ে উঠছে বা যেগুলো বর্তমানে যে শিল্প কারখানা আছে সেগুলো সম্প্রসারণের ক্ষেত্রে নতুন জমি খুঁজে বের করা হচ্ছে। আর জমিগুলো বের করা হচ্ছে কিভাবে? পাহাড় কেটে, গাছপালা কেটে। তাহলে এর মাধ্যমে কি হচ্ছে? মাটি দূষণ হচ্ছে, গাছপালা কমে যাচ্ছে, পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। তাহলে এই কারণে আমরা বলতে পারি শিল্পোন্নয়নের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পরিবেশ দূষণ। এই উত্তরটা এভাবে লিখতে হবে। তোমরা অনেকে উল্টো লিখেছো যে শিল্পোন্নয়নের বড় সমস্যা পরিবেশ দূষণ, এটা শিল্পের উন্নয়নে বাধা হচ্ছে, শিল্পের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। এই পরিবেশ দূষণের ফলে শিল্পের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে, শিল্পকে আরও সামনের দিকে অগ্রসর করা যাচ্ছে না। অনেকেই তোমরা এই ধরনের অ্যান্সার লিখেছো, কিন্তু এটা তো, এই অ্যান্সারটা তো এরকম হবে না। অ্যান্সারটা হবে যে শিল্প উন্নয়নের সবচেয়ে বড় সমস্যা পরিবেশ দূষণ। কেন পরিবেশ দূষণ? কারণ শিল্প যত উন্নত হচ্ছে, যত শিল্পের প্রসার ঘটছে, নতুন নতুন যত শিল্প কারখানা তৈরি হচ্ছে, তার ফলে পরিবেশের প্রতিটি উপাদান ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেটাকে তোমাদের উল্লেখ করতে হবে, উল্টো অ্যান্সার কখনো করবে না। ঠিক আছে? তাহলে এই হচ্ছে এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আমি আলোচনা করলাম যে শিল্প উন্নয়নের সবচেয়ে বড় সমস্যা কোনটি এবং কি শিল্প উন্নয়নের সবচেয়ে বড় সমস্যা বলতে কি বোঝো, ব্যাখ্যা করো, 2 মার্কের কোশ্চেনের জন্য। ঠিক আছে? তারপরে এই যে বড় বড় হাউজিং সোসাইটি তৈরি করা হচ্ছে, তার জন্য কি করছে, যে চাষের জমি নষ্ট করে ফেলছে, খাল বিল ভরাট করে ফেলছে, অবিচারে তোমার যানবাহন রাস্তায়, অনুপযুক্ত যানবাহন রাস্তায় চলাচল করছে, শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র, এই যে প্রত্যেক বাসায় বাসায় এসি লাগানো, এগুলো পরিবেশের জন্য দূষণ। ঠিক আছে? জীববৈচিত্র্য মারাত্মকভাবে হুমকির সম্মুখীন হচ্ছে। আর এই দূষণ থেকে রক্ষা পেতে হলে আইন প্রণয়ন করতে হবে, আইনের যথার্থ প্রয়োগ করতে হবে, তাহলে এই দূষণ থেকে রক্ষা পাওয়া যাবে। আর অবশ্যই কী করতে হবে, সচেতনতা বৃদ্ধি করতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে, ব্যবসায়ী সম্প্রদায়কে সচেতন হতে হবে, শিল্প কারখানার মালিকদেরকে সচেতন হতে হবে। আচ্ছা, এরপরে পরিবেশ দূষণ রোধে ব্যবসায়ীদের দায়বদ্ধতা কি হতে পারে, মানে ব্যবসায়ীরা কী ধরনের ভূমিকা পরিবেশ দূষণ রোধে রাখতে পারে। যেমন প্রায় প্রতিটা কারখানা থেকে বর্জ্য পদার্থ বের হয়, যেমন চামড়াজাত শিল্প, কাপড়ের রং ইত্যাদি ক্ষেত্রে পরিবেশের জন্য ক্ষতিকর কেমিক্যাল ব্যবহৃত হয়। তাই কারখানার বর্জ্য কোনো অবস্থায় প্রবাহমান নদী, খালবিল বা জলাশয়ে ফেলা উচিত নয়। সেক্ষেত্রে কারখানার মালিক বা ব্যবসায়ীদেরকে কারখানা প্রতিষ্ঠা এবং চালু অবস্থায় বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। এজন্য প্রতিটি কারখানায় বর্জ্য শোধনাগার থাকা বাধ্যতামূলক করতে হবে। তার মানে কি করতে হবে, শিল্প মালিকরা যারা আছে, ব্যবসায়ীরা আছে, তারা পরিবেশের উপর যাতে ক্ষতিকর প্রভাব না পড়ে, এর জন্য বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টা মাথায় রাখতে হবে। পরিবেশে কালো ধোঁয়া যেন পরিবেশকে দূষণ করতে না পারে, সেটার জন্য ব্যবস্থা নিতে হবে। তো এগুলো হচ্ছে এই চ্যাপ্টারের মূল টপিক বা আলোচ্য বিষয়, যেগুলো সাধারণত কোশ্চেন এখান থেকে আসে। আর এক্সারসাইজগুলো তোমরা একটু দেখবে। আর টেস্ট পেপার থেকে আমি কিছু কোশ্চেন বলি, যেমন ইথর শব্দের অর্থ কী, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে মূল্যবোধ কিসের সমষ্টি? মূল্যবোধ হচ্ছে আচরণ ও জ্ঞানবোধের সমষ্টি। তারপরে হচ্ছে নৈতিকতা বলতে কী বোঝো, এগুলো কমন প্রশ্ন, যে মানুষের ভালো মন্দ বা বিচার বিশ্লেষণ করে সঠিকটি বেছে নেওয়াই হলো নৈতিকতা। মানুষের ভালো মন্দ যে জ্ঞানবোধ, উচিত অনুচিতের যে জ্ঞানবোধ, সেটাই হচ্ছে নৈতিকতা। তারপরে ইথর শব্দের অর্থ কী? ইথর শব্দের অর্থ হচ্ছে মানব আচরণের মানদণ্ড। তারপরে নৈতিকতা শব্দটি কোন শব্দ থেকে উদ্ভব হয়েছে? নৈতিকতা শব্দটি ইথস শব্দ থেকে উদ্ভব হয়েছে। তারপরে আসতে পারে ক্রয় ও বিক্রয় মূল্যের ব্যবধানকে কি বলে? ক্রয় ও বিক্রয় মূল্যের ব্যবধানকে আমরা বলি মুনাফা। ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা বলতে কি বুঝি? যে ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা হচ্ছে যে মুনাফা অর্জনের পাশাপাশি সমাজের জন্য জনহিতকর কাজ বা কল্যাণকর কাজ করাই হচ্ছে সামাজিক দায়বদ্ধতা। তারপরে ব্যবসায়ী সমাজের কোন ধরনের নাগরিক? ব্যবসায়ীরা হচ্ছে সমাজের সৃজনশীল ও সচেতন নাগরিক। ব্যবসায়ী সমাজের কোন ধরনের নাগরিক? ব্যবসায়ী হচ্ছে সমাজের সৃজনশীল ও সচেতন নাগরিক। তারপরে কর্মসংস্থান সৃষ্টি ব্যবসায়ের কোন ধরনের দায়িত্ব? কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে ব্যবসায়ের সামাজিক দায়িত্ব। তারপর মানসম্মত পণ্য সরবরাহ করে কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন করে? এটা হচ্ছে ভোক্তার প্রতি দায়িত্ব পালন করে। তারপরে হচ্ছে পরিবেশ দূষণ থেকে এলাকাকে রক্ষা করা, এটা কোন ধরনের দায়বদ্ধতা? এটা সামাজিক দায়বদ্ধতা। কলকারখানার নির্গত কালো ধোঁয়া কি দূষণ করে? বায়ু দূষণ করে, অথবা হতে পারে পরিবেশ দূষণ করে। অপশনে যেটা থাকবে সেভাবে অ্যান্সার দেবে।
এরপরে অনুধাবনমূলক প্রশ্নে আসতে পারে, যেমন কমন প্রশ্ন, মূল্যবোধ বলতে কী বোঝো, ব্যাখ্যা করো, বা ব্যবসায়ের নৈতিকতা বলতে কী বোঝায়, ব্যাখ্যা করো, ব্যবসায়কে সামাজিক প্রতিষ্ঠান বলতে কী বোঝায়, ব্যবসায়কে কেন সামাজিক প্রতিষ্ঠান বলা হয় সেটা ব্যাখ্যা করো, ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব ব্যাখ্যা করো, তারপরে রাষ্ট্রের প্রতি ব্যবসায়ীদের কী ধরনের দায়বদ্ধতা রয়েছে সে সম্পর্কে আলোচনা করো, পণ্যের মজুতদারি না করা কোন ধরনের দায়বদ্ধতা, এগুলো হচ্ছে কমন প্রশ্ন, যেমন সমাজের প্রতি দায়বদ্ধতা বা পণ্যের মজুতদারি না করা সমাজের প্রতি দায়বদ্ধতা, ঠিক আছে। তারপরে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য স্থির রাখা কোন ধরনের সামাজিক দায়বদ্ধতার মধ্যে পড়ে, পণ্যের বাজার স্থিতিশীল রাখা কোন ধরনের দায়বদ্ধতা, ক্রেতা ও ভোক্তার প্রতি ব্যবসায়ের দায়বদ্ধতা কীরূপ, সেগুলো আলোচনা করো। তো এগুলো হচ্ছে কমন প্রশ্ন। বেশিরভাগই কিন্তু যে দায়বদ্ধতার অংশটা থেকে প্রশ্ন আসে, যে বিভিন্ন পক্ষের প্রতি যে দায়বদ্ধতা, সেই বিষয়গুলো থেকে আসলে প্রশ্নগুলো এই নৈতিকতার চ্যাপ্টার থেকে এসে থাকে। আর একটা যেটা আমি বলেছি ইম্পর্টেন্ট প্রশ্ন, যে শিল্পোন্নয়নের সবচেয়ে বড় সমস্যা কোনটি, ব্যাখ্যা করো, সেটা হচ্ছে পরিবেশ দূষণ। আর আমি তো ব্যাখ্যাটা তো বলেছি যে এভাবে তোমাদেরকে লিখতে হবে যে শিল্পের উন্নয়নের ফলে নতুন নতুন শিল্প কারখানা স্থাপন হচ্ছে, যার ফলে কি হচ্ছে, নদী নালার পানি দূষণ হচ্ছে, শিল্প বর্জ্য থেকে ধোঁয়ার কারণে বায়ু দূষণ হচ্ছে, মেশিনের বিকট আওয়াজে শব্দ দূষণ হচ্ছে, ঠিক আছে। তারপরে এই বড় বড় শিল্প কারখানা তৈরি করার জন্য চাষের জমি নষ্ট করে ফেলছে, গাছপালা কেটে ফেলে শিল্প কারখানা স্থাপনের জমি বের করা হচ্ছে, পাহাড় কেটে ফেলছে। তাহলে এগুলো হচ্ছে তোমার সমস্যা, বা শিল্পোন্নয়নের সবচেয়ে বড় সমস্যা বা দূষণের যেটা কারণ যেটাকে বলছে। আর এমসিকিউ কোশ্চেনের মধ্যে তো ওই যে ছোটো ছোটো প্রশ্ন যেগুলো বললাম, যে কোন কোন পক্ষের প্রতি দায়বদ্ধতা, বা তোমার হচ্ছে যে স্পেসিফিক কোনো কিছুর দায়বদ্ধতার বিষয়টা যেটা থাকে, যে কার প্রতি কোন ধরনের দায়বদ্ধতা আছে সেই বিষয়গুলো থেকে এমসিকিউ থাকে। আবার ইথোস শব্দটি কোন থেকে এসেছে, ইথোস শব্দের অর্থ কী, তারপরে নৈতিকতা মানুষের কোনটির সাথে জড়িত, নৈতিকতা মানুষের কিসের সাথে জড়িত, দৈনন্দিন কাজের সাথে আসলে জড়িত, মানুষের ভালো মন্দ বিচার বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করাকে কি বোঝায়, বা মানুষের ভালো মন্দ বিচার করে সঠিকটি গ্রহণ করাকেই আসলে নৈতিকতা বলে। তারপরে ব্যবসায় কোন ধরনের প্রতিষ্ঠান, ব্যবসায় সামাজিক প্রতিষ্ঠান। তারপরে উৎপাদনকারী কোন খরচের সাথে মুনাফা যোগ করে ভোক্তার কাছে পণ্য বিক্রয় করে, আমরা জানি উৎপাদনকারী উৎপাদন খরচের সাথে মুনাফা যোগ করে তারপরে বিক্রয় মূল্য নির্ধারণ করে। এরপরে ছোটো হয়তো এমন আছে এই চ্যাপ্টার থেকে উদ্দীপক দিয়ে সেখান থেকে 2টা এমসিকিউ কোশ্চেন দিতে পারে। তারপরে আরও যেমন যে সমাজের প্রতি ব্যবসায় দায়বদ্ধতা কোনটি, সেটা এরকম স্পেসিফিক দিয়েছে, সরকারকে নিয়মিত কর রাজস্ব প্রদান করা, নাকি জাতীয় দুর্যোগে জনগণের পাশে দাঁড়ানো, নাকি পণ্য সামগ্রী প্রাপ্তি সহজতর করা, অথবা উপযুক্ত কাজে পরিবেশ সৃষ্টি করা। তো এই 4টার মধ্যে থেকে কোনটা হতে পারে, যে সমাজের প্রতি ব্যবসায় দায়বদ্ধতা বলতে আমরা বুঝতে পারি যে জাতীয় দুর্যোগে জনগণের পাশে দাঁড়ানো, এটা হচ্ছে সমাজের প্রতি দায়বদ্ধতা। তারপরে ব্যবসায় উন্নতি ও সমৃদ্ধির জন্য কোন ধরনের দায়িত্ব পালন করা অপরিহার্য, অবশ্যই সামাজিক দায়িত্ব পালন করা অপরিহার্য উন্নতি ও সমৃদ্ধির জন্য। তারপরে ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালনকে কি বলা হয়, ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালনকে সামাজিক দায়বদ্ধতা বলা হয়, ঠিক আছে। তো এগুলো হচ্ছে এই চ্যাপ্টারের মূলত আলোচ্য বিষয় যেগুলো। তারপর শিল্পোন্নয়নের সবচেয়ে বড় সমস্যা কী, শিল্পোন্নয়নের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পরিবেশ দূষণ। পরিবেশ দূষণ থেকে রক্ষা পেতে কি প্রয়োজন, আমাদের আইন প্রয়োগ ও বর্জ্য ব্যবস্থাপনা করা এবং গণসচেতনতা, এই জিনিসগুলো আমাদের প্রয়োজন। পরিবেশ দূষণ থেকে রক্ষা পাওয়ার জন্য কি প্রয়োজন, পরিবেশ দূষণ থেকে রক্ষা পাওয়ার জন্য প্রয়োজন গণসচেতনতা এবং আইন প্রয়োগ ও প্রণয়ন। আবার আছে বাংলাদেশের সামাজিক দায়বদ্ধতা পালনে এগিয়ে আছে কোন প্রতিষ্ঠান, আমরা জানি যে ব্যাংকগুলো অনেক এগিয়ে আছে সামাজিক দায়বদ্ধতা পালনের ক্ষেত্রে। তো এইগুলো হচ্ছে তোমাদের মূলত এই চ্যাপ্টারের আলোচ্য বিষয়গুলো, বা যে প্রধান যে বিষয়গুলো এখানে আলোচনা হয়ে থাকে এই চ্যাপ্টার থেকে বা কোশ্চেন এসে থাকে সেগুলো। তো আজকের এই পর্যন্তই, তোমরা ভালো থেকো, পরবর্তী ক্লাসে আবার নতুন একটি অধ্যায় নিয়ে আমি আলোচনা করব।